এই পার্টে আমরা দেখব ডাক্তার এমন এক ওষুধ বানাবেন যা শুধু রোগ সারবে না বরং পুরো রাজ্য, চার্চ আর তার সমস্ত শত্রুকে বিপদে ফেলে দেবে। কিন্তু এক ভুল মুহূর্তের সিদ্ধান্তই তার জীবনকে মৃত্যুর কিনারায় নিয়ে যেতে পারে, এবং সেই সময় গডের পরিকল্পনা তার ওপর কী প্রভাব ফেলবে তা কেউ জানে না। আগের পর্বগুলোতে আমরা দেখেছি কিভাবে একজন আধুনিক ডাক্তার মারা যাওয়ার পর একটি নতুন জগতে জন্ম নেন। গড তাকে দিয়েছেন বিশেষ ক্ষমতা, যার মাধ্যমে সে নতুন ওষুধ বানাতে পারে যা রোগ সারার পাশাপাশি মানুষের জীবনও বদলাতে পারে। তার চিকিৎসা জ্ঞান ব্যবহার করে রাজপ্রাসাদ পর্যন্ত তার নাম ছড়িয়ে পড়ে, কিন্তু যতই সে শক্তিশালী হয় ততই তার বিরুদ্ধ শত্রুরা নীরবে ষড়যন্ত্র করতে শুরু করে, যার ফলে ডাক্তারকে নতুন সিদ্ধান্ত নিতে হয় তার জীবন, রাজ্য এবং মানুষের ভবিষ্যৎ রক্ষা করার জন্য। এবার শুরু হচ্ছে শেষ পার্টের গল্প। হেরেসি যদি এখান থেকেই জন্ম নেয় তাহলে সেটা কিভাবে চেপে রাখতে হবে। সালোমন সব দায়িত্ব নিজের কাঁধে নিল। এরপর সে ইয়াকুর কাছে একটু সময় চাইল, তাই দুপুরের দিকে কিছু সময়ের জন্য ইয়াকুকে ফার্মেসি বন্ধ রাখতে হলো। এই ফাঁকে লর্ড সালোমন যে কেকটা দিয়েছিল সেটা হাতে নিয়ে চুপচাপ কোনো এক কোণ খুঁজছিল যেখানে বসে লুকিয়ে লুকিয়ে কেক খাওয়া যায়। কিন্তু তার আগেই গেটের বাইরে থেকে ছোট্ট ব্লাঞ্চের ডাক শোনা গেল। আজ বিকেলে ইয়াকুর সাথে খেলার কথা ছিল তার, তাই সে একটু আগেই চলে এসেছে এবং এই মুহূর্তে ফার্মেসির ভেতরেই ঢুকে পড়েছে। ঠিক তখনই সালোমন একটা ভীষণ দামি আর বিলাসবহুল বাক্স বের করল। বাক্সের ভেতরে ছিল একটা স্টাফ, আর সে সেটাই ইয়াকুকে উপহার দিতে চায়। এই স্টাফটার নাম মেডিসিন ডেইটি স্টাফ। 5টা বেসিক অ্যাট্রিবিউট তো আছেই, তার পাশাপাশি এটা দিয়ে লড়াইও করা যায়, আবার চিকিৎসাও করা যায়। ইয়াকু একটু দ্বিধায় পড়ে গেল, এত দামি জিনিস সে নেবে কিনা বুঝতে পারছিল না, কিন্তু সালোমনের উৎসাহ দেখে শেষমেশ সে স্টাফটা হাতে নিল। আর ঠিক তখনই স্টাফটা হঠাৎ ঝলমলে আলো ছড়াতে শুরু করল। সালোমনের চোখে এটা ছিল একদম পরিষ্কার ইশারা। ডিভাইন স্টাফ ইয়াকুকেই নিজের মালিক হিসেবে মেনে নিয়েছে। স্টাফটা এত সুন্দর ছিল যে এলেন তাকিয়ে তাকিয়েই মুগ্ধ হয়ে গেল, তাই ইয়াকু ওকে হাতে ধরতে দিল। কিন্তু অদ্ভুতভাবে স্টাফটা এলেনের হাত ভেদ করে নিচে পড়ে গেল। সাথে সাথেই সালোমন বুঝিয়ে বলল, এই ডিভাইন স্টাফ এই দুনিয়ার জিনিস না, শুধু ইয়াকুই এটা ব্যবহার করতে পারবে। ইয়াকু দ্রুত স্টাফটা তুলে নিল, তারপর লক্ষ্য করল স্টাফটার গায়ে কয়েকটা বাটন আছে। কৌতূহল থেকে সে স্যালোমনকে জিজ্ঞেস করল, এটা কি উড়তেও পারে নাকি? আর হ্যাঁ, ইয়াকুর আন্দাজ একদম ঠিক ছিল। সে একটু ডিভাইন পাওয়ার ঢুকাতেই স্টাফটা নিজে নিজেই ভেসে উঠল। এমনকি আকাশে ইয়াকুকে বহন করার মতো শক্তিও আছে এতে। সবকিছু শেষ হওয়ার পর ইয়াকু স্যালোমনকে দরজা পর্যন্ত এগিয়ে দিল, কিন্তু যাওয়ার আগে স্যালোমনের আরেকটা উপহার বাকি ছিল, একটা নেকলেস। এই নেকলেসটা ইয়াকুর ম্যাজিক পাওয়ার নিয়ন্ত্রণে সাহায্য করবে। এটা পরে থাকলে ইয়াকুর ছায়াও থাকবে একজন সাধারণ মানুষের মতো। আর এই জিনিসটাই ইয়াকুর সবচেয়ে দরকার ছিল, তাই কোনো ভনিতা না করে সে সাথে সাথেই উপহারটা গ্রহণ করল। এরপর ইয়াকু লট আর তার বোন ব্লাঞ্চকে নিয়ে শহরে ঘুরতে বের হলো। ব্লাঞ্চ যা যা চাইছে ইয়াকু সব কিনে দিচ্ছে, আর দুজনকে এত খুশি দেখে ইয়াকুও মন থেকে খুশি হয়ে গেল। এইভাবেই হেরেসি ইনভেস্টিগেশন ব্যুরোর ঝামেলা শেষ হলো, আর ইয়াকুর দোকান আবার স্বাভাবিকভাবে চলতে লাগল। ইয়াকু হিসাব করে দেখল কাস্টমারের সংখ্যা দিনে দিনে আরও বাড়ছে, মানে এখন নতুন স্টাফ নেওয়ার সময় এসে গেছে। কিন্তু সমস্যা হলো নোবেল ফার্মাসিস্ট খুব কম, আর সাধারণ ফার্মাসিস্টরা সবাই আগেই ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশনের অধীনে কাজ করছে। একদিন ইয়াকু লোকজনের কিছু অভিযোগ কানে পেল। তার ফার্মাসিতে সবসময় এত ভিড় থাকে যে সবাই লাইনে দাঁড়িয়ে থাকতে পারে না, তাই অনেকে বাধ্য হয়ে অন্য ফার্মেসিতে গিয়ে ওষুধ কিনছে। কিন্তু যেহেতু ইয়াকুর ফার্মেসি ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশনের আওতায় পড়ে না, তাই তার বিক্রি করা ওষুধ অ্যাসোসিয়েশন পরিচালিত ফার্মেসিতে পাওয়া যায় না। এখানেই ইয়াকু বুঝে গেল আসল বাধা হচ্ছে এই ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন। এই সমস্যা সমাধানের জন্য সে এলেনের সাথে আলোচনা করে একটা নতুন অ্যাসোসিয়েশন বানানোর সিদ্ধান্ত নিল। এখন তার ফার্মেসি আর কসমেটিক শপ সবই সে নিজে চালাচ্ছে, আর এম্পায়ারের আইনের দিক থেকে নতুন অ্যাসোসিয়েশন বানাতে কোনো বাধা নেই। একবার সেটা হয়ে গেলে ইয়াকু অন্য ফার্মেসিগুলোকে নিজের অ্যাসোসিয়েশনে টানবে, আর তাতে করে মূল দোকানের চাপও কমবে। ভাবা আর করা একসাথেই হলো। কাগজপত্রের দায়িত্ব সে মিস্টার সেড্রিককে দিয়ে দিল, আর অনুমতির ব্যাপারে প্রয়োজনে সে নিজেই এমপ্রেসের কাছে যাবে। অন্যদিকে ইয়াকুর আদারওয়ার্ল্ড ফার্মেসি দিন দিন এত দ্রুত বড় হচ্ছিল যে বুড়ো বারান ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশনের জরুরি মিটিং ডাকতে বাধ্য হল। একজন নোবেল পরিবারের ফার্মেসি এত কম দামে ওষুধ বিক্রি করছে যে গরিব মানুষও কিনতে পারছে, এই ব্যাপারটা বারানের আর সহ্য হচ্ছিল না। তাই এবার সে ঠিক করল যে করেই হোক আদারওয়ার্ল্ড ফার্মেসিকে শেষ করতেই হবে।
সে অ্যাসোসিয়েশনের সব সদস্যকে কড়া নির্দেশ দিল আদারওয়ার্ল্ড ফার্মেসির সাথে কোনো ধরনের যোগাযোগ রাখা যাবে না, আর এই নিয়ম ভাঙলে ব্যবসার লাইসেন্স বাতিল হবে এবং অ্যাসোসিয়েশন থেকেও বের করে দেওয়া হবে। পরদিন ভোরবেলা পিয়েরে পাগলের মতো করে তার মেয়ে মেরিকে নিয়ে ফার্মাসিস্ট ডোনাল্ডের দোকানে ছুটে আসে। দরজায় অনেকক্ষণ ধাক্কা দেয়, কিন্তু কেউ খোলে না, আর মেরির অবস্থা তখন ভীষণ খারাপ। ঠিক সেই সময় ইয়াকু আর লট ওখান দিয়ে যাচ্ছিল। ইয়াকু পিয়েরেকে বলল যদি আপত্তি না থাকে সে যেন তার ফার্মেসিতে আসে, সে নিজে মেয়েটাকে দেখে দেবে। আর উপায় না দেখে পিয়েরে চুপচাপ ইয়াকুর পিছু নিল। আদারওয়ার্ল্ড ফার্মেসির সামনে তখন লম্বা লাইন, কিন্তু ইয়াকু তাকে মূল দরজা দিয়ে না নিয়ে পাশের দরজা দিয়ে ভেতরে নিয়ে গেল। এতে পিয়েরে একটু কষ্ট পেল, তার মনে হলো হয়তো ইয়াকু তাকে আলাদা করে দেখছে, কিন্তু না। ইয়াকু যখন তাকে একটা মাস্ক দিল তখন সে বুঝতে পারল আসল কারণটা। লিটল মেরির রোগ যেন অন্যদের মধ্যে না ছড়ায়, এই কারণেই পাশের দরজা। দুজনেই মাস্ক পরে নিল। এরপর ইয়াকু মেরিকে পরীক্ষা করা শুরু করল। প্রথমে তাকে কিছু তথ্য জানতে হবে। এই মুহূর্তে মেরির ভীষণ জ্বর, ডিহাইড্রেশন, আর সে পুরোপুরি হুঁশেও নেই। এখনই ইয়াকু নিশ্চিত হতে পারছে না এটা ঠিক কোন রোগ। আর ঠিক তখনই সে পিয়েরেকে জিজ্ঞেস করল মেরির ওজন কত। লোকটার মুখে এখনো ধোঁয়াশাভাব দেখে ইয়াকুকে শেষমেশ একটা ওজন মাপার স্কেল বের করতে হলো। সে পিয়েরেকে বলল লিটল মেরিকে স্কেলের ওপর দাঁড় করা, কিন্তু জীবনে এই জিনিস সে আগে কখনো দেখেনি, তাই পিয়েরে একটু ভয়ই পাচ্ছিল। তখন ইয়াকু তাকে বুঝিয়ে বলল মেরির ওজন জানা খুব দরকার, কারণ সেই হিসাবেই ওষুধের ডোজ ঠিক করতে হবে। কম হলে কাজ করবে না, আর বেশি হলে উল্টো পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। এই কথা শুনে পিয়েরে ভীষণ অবাক হয়ে গেল, কারণ অন্য ক্লিনিকগুলোতে বাচ্চাদের জন্য ওষুধ লিখলে তারা শুধু বড়দের ডোজের অর্ধেক দিয়ে দেয়। ইয়াকুর ফার্মেসির মতো এতটা সাবধানে কেউ করে না। কিছুক্ষণ পরীক্ষা করার পর ইয়াকু নিশ্চিত হয়ে গেল মেরির রোগটা আসলে কি। লিটল মেরি মারাত্মক ঠান্ডায় ভুগছে। এটা শুনে পিয়েরে হতবাক হয়ে গেল। এত বেশি জ্বর, শরীর কাঁপা, মুখে ফেনা, এইসব দেখে তো তার মনে হচ্ছিল কোনো দুষ্টু আত্মা ভর করেছে। ঠান্ডা হওয়ার কথা মাথাতেই আসেনি। কিন্তু ইয়াকু নিশ্চিতভাবে বলল এটা আসলেই ঠান্ডা, যেটাকে তারা ফ্লু বলেও চেনে। পিয়েরে এখনও পুরোটা বুঝতে পারছিল না দেখে ইয়াকু আবার ব্যাখ্যা বলল লিটল মেরির শরীরে এক ধরনের ভাইরাস ঢুকেছে, যেটা এই ঠান্ডার কারণ। তারপর ইয়াকু উঠে গিয়ে ওষুধের তাক থেকে এই রোগের জন্য একটা বোতল বের করল। সে আরও বলল এই মুহূর্তে মেরির শরীর খুব দুর্বল, তাই সরাসরি ওষুধ খাওয়ালে তেমন কাজ নাও করতে পারে। সেই জন্য সে স্মোক ইনহেলেশন পদ্ধতি ব্যবহার করবে। শরীরের তাপমাত্রা একটু বাড়ালে ভাইরাসগুলো দুর্বল হয়ে যাবে, আর তখন মেরির শরীরের কোষগুলো নিজেরাই এই ভাইরাসের বিরুদ্ধে লড়াই করার সুযোগ পাবে। এত কিছু শোনার পরও পিয়েরে আসলে কিছুই বুঝতে পারল না, তাই ইয়াকু আর ব্যাখ্যা বাড়াল না। সে পিয়েরেকে মেয়ের পাশে থাকতে বলল আর নিজে অন্য কাজে চলে গেল। চিকিৎসা চলতে চলতে সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেল। ইয়াকুর পদ্ধতি সত্যিই কাজ করছিল। মেরির জ্বর খুব দ্রুতই কমে গেল। ইয়াকু পরের 5 দিনের জন্য মেয়েটার ওষুধ তৈরি করে দিল। যদিও তখন অনেক রাত, তবু সে পিয়েরেকে মনে করিয়ে দিল এই ধরনের রোগ সাধারণত সন্ধ্যা বা রাতে আবার বাড়তে পারে, তাই যদি কোনো সমস্যা হয় সে আবারও মেরিকে দেখে দেবে। এরপর ইয়াকু পিয়েরেকে গেট পর্যন্ত এগিয়ে দিল। ঠিক তখনই পিয়েরে একটু কৌতূহল নিয়ে চিকিৎসার খরচ কত জিজ্ঞেস করল। ইয়াকু শুধু হেসে খুবই সামান্য একটা দাম বলল, কারণ তার মতে বাচ্চাদের পরীক্ষা করা তুলনামূলক সহজ, তাই এতটুকুই যথেষ্ট। এরপর ইয়াকু পিয়েরেকে বিদায় জানালো। আদারওয়ার্ল্ড ফার্মেসির দিকে তাকিয়ে পিয়েরে বুঝে গেল ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষে ইয়াকুর সাথে টিকে থাকা অসম্ভব। বাড়ি ফিরে পিয়েরে আবার কাজে ডুবে গেল। ঠিক তখন তার স্ত্রী ঘরে ঢুকে জানান মেরি খুব শান্তিতে ঘুমাচ্ছে, আর মনে হচ্ছে কোনো কষ্টও নেই। স্ত্রী বলল পিয়েরে যখন মেয়েটাকে আদারওয়ার্ল্ড ফার্মেসিতে নিয়ে গিয়েছিল তখন সে খুব চিন্তায় ছিল, কারণ ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন তো সেখানে যেতে নিষেধ করেছে। কিন্তু পিয়েরে সেটা মানতে রাজি ছিল না। তার মতে আজ যদি ইয়াকু সাহায্য না করত তাহলে তাদের মেয়ে বাঁচতই না। সে সৎভাবে স্বীকার করল জ্ঞান হোক বা রোগীর যত্ন, সব দিক থেকেই আদারওয়ার্ল্ড ফার্মেসি তাদের অ্যাসোসিয়েশনের চেয়ে অনেক এগিয়ে। এটাই হওয়া উচিত একজন আসল ফার্মাসিস্টের চেহারা। এই কথা ভাবতে ভাবতেই পিয়েরে নিজের অযোগ্যতা অনুভব করল। সে একজন সাধারণ মানুষ, তার কোনো ডিভাইন ম্যাজিক নেই, ইয়াকুর মতো গভীর জ্ঞানও নেই। তাই যদি সে একটু ইয়াকুর কাছ থেকে অভিজ্ঞতা পেত তাহলে সেও হয়তো অন্যদের বাঁচাতে পারত। পিয়েরের স্ত্রী বুঝতে পারল সে কি বলতে চায়, কিন্তু সে প্রশ্ন তুলল এটা করতে গেলে কি ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে যেতে হবে না? অ্যাসোসিয়েশনের সিদ্ধান্তের বিরুদ্ধে যাওয়া মানে তো প্রায় আত্মহত্যা। এত বাধা আর ভয় একসাথে চেপে বসায় পিয়েরে হঠাৎ কেঁদে ফেলল।
একজন ফার্মাসিস্ট হয়েও নিজের মেয়ের অসুখে সে কিছুই করতে পারেনি। এই অসহায়ত্ব তাকে ভেঙে দিচ্ছিল। পরদিন সকালে ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশনের আর একটা জরুরি মিটিং বসে। দোকানগুলোর আয় আর অ্যাসোসিয়েশনের অবস্থা ক্রমেই খারাপ হচ্ছিল। বারান ভীষণ রেগেছিল, কিন্তু কিছুই করার ছিল না, কারণ আদারওয়ার্ল্ড ফার্মেসির পেছনে ছিল স্বয়ং এমপ্রেসের সমর্থন। তার ওপর সাম্প্রতিক সময়ে আর্চবিশপও সেখানে নিয়মিত যাতায়াত করছে। তাহলে কি জায়গাটা এখন অজেয় নয়? এই কথা বলেই বারান পিয়েরের দিকে তাকালো, কারণ তার দোকানটাই আদারওয়ার্ল্ড ফার্মেসির সবচেয়ে কাছের। পিয়েরে দাঁত কামড়ে গভীর শ্বাস নিয়ে উঠে দাঁড়ালো আর সবার সামনে সত্যি কথাটা বলল। এখানে যারা এখনও আদারওয়ার্ল্ড ফার্মেসিতে যায়নি তাদের একবার হলেও যাওয়া উচিত। তাহলেই বুঝবে কেন কাস্টমাররা আর তাদের দোকানে ফিরছে না। ওটা তাদের জায়গার মতো না, ওটা এমন একটা জায়গা যেখানে ওষুধ বিক্রি হয় কাউকে ছোট বড় না করে। নোবেল হোক বা গরিব, সবার জন্য একইভাবে, ঠিক যতটা দরকার ততটাই। এই কথা শুনে বারান রেগে গিয়ে টেবিলে আঘাত করল আর বলল, এটা সবই নতুন জিনিস দেখার কৌতূহল মাত্র। তার মতে আদারওয়ার্ল্ড ফার্মেসি পুরোপুরি ভুল করছে। এমপ্রেসের বিশেষ সুবিধা ব্যবহার করে তারা ইচ্ছে মতো দাম কমাচ্ছে, আর তাতেই ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন ভেঙে পড়ছে। এত কথা বলতে বলতে বারান নিজেই কেঁদে ফেলল। এত বছর ধরে তারাই সাধারণ মানুষের জন্য ওষুধ সরবরাহ করেছে, অথচ নোবেলরা কখনো তাদের দিকে তাকায়নি। সে বলল, একবার ভাবো তো, যদি একদিন ওই ফার্মেসিটা হঠাৎ হারিয়ে যায়, তাহলে সাধারণ মানুষের চিকিৎসা ব্যবস্থাও কি ভেঙে পড়বে না? পিয়েরে তখনও সবাইকে বোঝানোর চেষ্টা করছিল যে আদারওয়ার্ল্ড ফার্মেসি এতটাই অসাধারণ বলেই। পিয়েরে বলছিল তাদের উচিত ছিল আদারওয়ার্ল্ড ফার্মাসি থেকে শেখা কিভাবে ঠিকভাবে রোগী দেখে ওষুধ দেওয়া যায়, কিভাবে মানুষের জন্য সঠিক ওষুধ বিক্রি করতে হয়, অজানা উৎসের ওষুধ বিক্রি না করে যেগুলোর আদৌ কোনো কাজ হয় কিনা সেটাও জানা দরকার। ঠিক তখনই ভারান জোরে টেবিলে আঘাত করল আর পিয়েরেকে থামিয়ে দিল। সে বলল, যদি পিয়েরে অ্যাসোসিয়েশনে বিশ্বাস না রাখে তাহলে এই মুহূর্তেই সে চাইলে বেরিয়ে যেতে পারে। এই কথার সাথে সাথেই পিয়েরে তার চাকরি হারালো, আর বারানের লোকজন তার ফার্মাসিটাও ভেঙে দিল। পিয়েরে কিছুই করতে পারল না, শুধু অসহায়ের মতো সবকিছু ভেঙে পড়তে দেখল। ঠিক সেই সময় ইয়াকু হঠাৎ সেখানে হাজির হলো। সে দৌড়ে এসে পিয়েরের অবস্থা জানতে চাইল। এবার পিয়েরে আর কিছু লুকোল না, সব সত্যি কথা ইয়াকুকে খুলে বলল। অ্যাসোসিয়েশনের নিয়ম ভেঙে সে যখন মেরিকে ইয়াকুর ফার্মাসিতে নিয়ে গিয়েছিল, তখনই বারান রেগে গিয়ে তার সব ব্যবসার লাইসেন্স বাতিল করে দেয়। শুরুতে পিয়েরে যখন মিটিংয়ে কথা বলেছিল, তার আশা ছিল অ্যাসোসিয়েশন হয়তো নিজেদের ভুল বুঝবে আর কাজের পদ্ধতি বদলাবে, কিন্তু শেষমেশ তার হাতে কিছুই রইল না। অ্যাসোসিয়েশন থেকে বের করে দেওয়ার মানে এই দেশে আর সে ব্যবসা করতে পারবে না। তাই সে ভেবেছিল অন্য কোনো দেশে গিয়ে নতুন করে শুরু করবে। এই কথা শুনে ইয়াকু সব বুঝে গেল। আসলে পিয়েরের দরকার ছিল শুধু অন্য কোনো অ্যাসোসিয়েশনে যোগ দেওয়া, তাহলেই সে আবার ব্যবসা করতে পারবে। কাকতালীয়ভাবে ঠিক আজই ইয়াকু এমপ্রেসের কাছ থেকে নতুন একটি ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন গড়ার অনুমতি পেয়েছে। ইয়াকুর এই অ্যাসোসিয়েশন মূলত নতুন ধরনের ওষুধ তৈরি আর প্রক্রিয়াজাত করার জন্য। ইয়াকু হাত বাড়িয়ে পিয়েরেকে বলল, যদি তার আপত্তি না থাকে তাহলে সে যেন তার সাথে কাজ করে। এই কথা শুনেই পিয়েরে হাউ মাউ করে কেঁদে ফেলল। এই দেশেই সে আবার একটা কাজ পেয়ে গেছে। খুব অল্প সময়ের মধ্যেই তার দোকান নতুন করে সাজানো হলো। তাকগুলো ভরে গেল ওষুধে। গ্র্যান্ড ওপেনিংয়ের আগের রাতে পিয়েরে খুব চিন্তায় ছিল, সে আদৌ ঠিকভাবে পারবে কিনা। ঠিক তখনই ছোট্ট মেরি দৌড়ে এসে তার প্যান্ট ধরে টান দিল, যেন তাকে সাহস দিচ্ছে। সেই মুহূর্তে পিয়েরের সব ভয় কেটে গেল। তার ভেতরে নতুন করে দৃঢ়তা আর আত্মবিশ্বাস ফিরে এলো। ফার্মাসির দরজা খুলে দেওয়া হলো। সামনে দেখা গেল অনেক মানুষ অপেক্ষা করছে। তারা শুনেছে এই ফার্মাসিটা আদারওয়ার্ল্ড ফার্মাসির সাথে যুক্ত। জীবনে প্রথমবার এত কাস্টমার দেখে পিয়েরে আবার কেঁদে ফেলল। আজ থেকে সে সত্যিই মানুষের জন্য সবচেয়ে ভালো ওষুধ বিক্রি করতে পারবে। অন্যদিকে ব্রুনোর একসময় ক্যামিল নামের একজন বন্ধু ছিল। একদিন মানুষ নিয়ে নিষ্ঠুর পরীক্ষা করার জন্য তাকে ডিভাইন টেম্পল শাস্তি দেয়। তদন্ত চলার সময়ও ক্যামিল একদম অনুতপ্ত ছিল না, বরং ব্রুনোকেই উল্টো গালাগালি করেছিল। তার মতে ব্রুনো এই দুনিয়ার সত্যটা কখনোই বুঝবে না। মানুষ তো এমনিতেই মরবেই, কিন্তু তারা আবার মানুষ তৈরি করছেও। তাই পরীক্ষার জন্য কয়েকজন মানুষ মারা গেলে দুনিয়া ধ্বংস হয়ে যাবে না, বরং এটাই এই দুনিয়ার সৌন্দর্য। ঠিক এই জায়গায় এসে ব্রুনোর ঘুম ভেঙে গেল। সে বুঝতে পারল এতক্ষণ সে তার বন্ধু ক্যামিলকে নিয়ে দেখা একটা পুরনো দুঃস্বপ্ন দেখছিল। এত বছর পরেও ব্রুনো বুঝে উঠতে পারেনি ক্যামিল কেন এত দূর পর্যন্ত চলে গিয়েছিল। পরদিন সকালে ইয়াকুর পরিবার একসাথে নাশতা করছিল। ডাইনিং টেবিলে বসে ব্রুনোকে আনমনা দেখে ইয়াকুর মনে হলো সে বুঝি অসুস্থ, কিন্তু আসলে না, সে শুধু পুরনো কষ্টের স্মৃতি ভাবছিল।
ঠিক তখনই বাটলার দৌড়ে এসে গ্র্যান্ড নোবেলের হাতে একটা চিঠি দিল। চিঠিটা ছিল তার বড় ছেলে পাওলের। পাওলের নাম শুনে ছোট্ট ব্লাঞ্চ একটু ভয় পেয়ে গেল। চিঠিতে লেখা ছিল এবছর পাওল সম্ভবত আগের চেয়ে দেরিতে বাড়ি ফিরবে। এটা শুনে ইয়াকুর মা একটু চিন্তায় পড়ে গেল। ইউনিভার্সিটির পড়াশোনা ঠিকঠাক চলছে কিনা, আর পাওল যেন নিজেকে অতিরিক্ত চাপ না দেয় এই আশাই করছিল সে। ইউনিভার্সিটির নামটা মনে করার চেষ্টা করেও ব্লাঞ্চ কিছুতেই মনে করতে পারল না, তাই লট আবার বুঝিয়ে দিল। বড় সাহেব পাওল যে ইউনিভার্সিটিতে পড়ে সেটা নোভারুট, ইম্পিরিয়াল ক্যাপিটালের সেরা ইউনিভার্সিটি। সেখানে পড়া মানেই অসাধারণ হওয়া। কিন্তু লট লক্ষ্য করল দ্বিতীয় ছেলে ইয়াকু তো ইতিমধ্যেই বড় ভাইকেও ছাড়িয়ে গেছে। এই প্রশংসা শুনে ইয়াকু একটু লজ্জা পেয়ে শুধু হালকা হাসল। ঠিক তখনই ব্রুনো কথা বলল। সে ইয়াকুকে বলল খাওয়ার পর যেন তার ঘরে আসে। সে জানাল আগামী মাসে ইম্পিরিয়াল ক্যাপিটালে ফেয়ার সিজন শুরু হবে। ইয়াকু বিষয়টা একটু আধটু জানত। বছরে একবার এই ফেয়ার টানা 1 মাস চলে। এই সময় চারদিক থেকে ব্যবসায়ীরা আসে, শহর ভীষণ ভিড় হয়ে যায়। তাই আগেভাগেই ইয়াকুকে সাবধান থাকতে বলছিল ব্রুনো। সাবধান? ইয়াকু ঠিক বুঝতে পারছিল না তার বাবা কি বলতে চায়। তখন ব্রুনো বড় ছেলে পাওয়ের চিঠির কথা তুলল। চিঠিতে লেখা ছিল পাশের দেশের কাছে পাতি দ্বীপে এক অদ্ভুত মহামারী ছড়িয়ে পড়েছে। দ্বীপের 1000 বাসিন্দা সবাই মারা গেছে। নিঃসন্দেহে এটা একটা ভয়ঙ্কর রোগ। রোগটা ছিল খুবই অস্বাভাবিক। ইয়াকু আরও জানতে চাইল, কিন্তু ব্রুনোরও জানা এতটুকুই। নোভারুট ইউনিভার্সিটির সর্বোচ্চ গবেষণা কমিটি দ্বীপ থেকে দুজনকে গবেষণার জন্য নিয়ে এসেছিল, কিন্তু তারাও সেই রোগে আক্রান্ত হয়ে মারা গেছে। এই কথা শুনে ইয়াকুর গায়ে হঠাৎ ঘাম বের হয়ে গেল। তাহলে এই রোগটা সম্ভবত ছোঁয়াচে। ব্রুনো নীরবে ইয়াকুর কথায় সম্মতি দিল, যদিও এখন সেই দ্বীপটা, মহামারীটা আপাতত রিসার্চ অ্যাসোসিয়েশনের কন্ট্রোলে ছিল। কিন্তু আসল ভয়টা ছিল অন্য জায়গায়। কে জানে ওই দ্বীপে যাতায়াত করা কার্গো জাহাজগুলোর মাধ্যমেই রোগের জীবাণু বাইরে ছড়িয়ে পড়েনি তো? কারণ ইম্পেরিয়াল ক্যাপিটালের ফেয়ারে ঢুকতে হলে সব জাহাজকেই মার্সেই বন্দরে ভিড়তে হতো, আর এই মার্সেই ছিল ইয়াকু পরিবারের নিয়ন্ত্রণে। এই কারণেই ব্রুনো চাইছিল যে কোনোভাবে রোগটাকে রাজধানীতে ঢোকা থেকে আটকাতে। পালের রিসার্চ টিমে মোট 4 জন ছিল। এর মধ্যে 2 জন সেই অদ্ভুত রোগে আক্রান্ত হয়ে পড়ে। তাদের হাত পা এমনভাবে পচে গিয়েছিল যে বাঁচানোর আর কোনো উপায় ছিল না। শেষ পর্যন্ত সংক্রমণ ছড়ানো আটকাতে তাদের দেহ পুড়িয়ে ফেলা হয়। আর যেহেতু বড় ছেলে পাল নিজেও সেই পরীক্ষায় অংশ নিয়েছিল, তাই তাকেও নিজের ঘরেই বন্দি করে রাখা হয়। বাইরে বেরোনোর অনুমতি দেওয়া হয়নি। এই কারণেই পাল তখনই বাড়ি ফিরতে পারেনি। এই সময় নোভারুট ইউনিভার্সিটিতে একটা নতুন যন্ত্র ব্যবহার করা হচ্ছিল। পালের বর্ণনা অনুযায়ী সেটা দেখতে প্রায় ইয়াকু যে মাইক্রোস্কোপ বানিয়েছিল তার মতোই। এই কথা শুনে ইয়াকু সঙ্গে সঙ্গে ব্রুনোকে বলল তার বড় ভাইকে চিঠি পাঠাতে, যাতে ওই রোগের একটা নমুনা পাঠানো হয়। এদিকে প্রাসাদে এক গুরুত্বপূর্ণ মিটিং চলছিল। আদারওয়ার্ল্ড ফার্মেসি প্রতিষ্ঠার পর থেকে রোগে মৃত্যুর হার প্রায় 20% কমে গেছে। শুধু তাই নয়, ইয়াকুর ফার্মেসির ওষুধগুলো মানুষের মধ্যে এতটাই জনপ্রিয় হয়ে উঠেছে যে সাম্রাজ্যের অর্থনৈতিক বাণিজ্য অনেক শক্তিশালী হয়েছে। এত বড় সাফল্যের জন্য সম্রাজ্ঞী ইয়াকুকে পুরস্কৃত করতে চেয়েছিলেন, কিন্তু ইয়াকু তখনও খুবই ছোট, তাই উপাধি দেওয়ার বিষয়টা আপাতত স্থগিত রাখা হয়। পরদিন ইয়াকু এলেনকে সেই মারাত্মক রোগের পুরো ঘটনাটা খুলে বলে। শুনে এলেনও ভয় পেয়ে যায়। যদি রোগটা সত্যি ছোঁয়াচে হয় তাহলে এখনই ফেয়ার আয়োজন করা সবচেয়ে বড় ভুল হবে। ইয়াকুও সেটা ঠেকাতে চেয়েছিল, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। মাত্র 2 সপ্তাহ পরেই ফেয়ার শুরু হবে, আর তখন পণ্যবাহী জাহাজ আসা আটকানো আর সম্ভব নয়। ঠিক সেই সময় লর্ড দৌড়ে এসে ইয়াকুর হাতে একটা চিঠি দেয়। পাল পাঠিয়েছে। চিঠিটা পড়েই ইয়াকুর কপালে ঘাম ছুটে যায়। কোনো সন্দেহ নেই, এই দুনিয়াতেও প্লেগ আছে। শহরের সব গেটে আলাদা আলাদা রোগ পরীক্ষার চেকপয়েন্ট বসানো হয়, যেগুলো দায়িত্ব দেওয়া হয় ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশনের হাতে। আরেকটা বড় সমস্যা ছিল, প্লেগ শুধু মানুষের মাধ্যমে নয়, ইঁদুরের মাধ্যমেও ছড়ায়। তাই ইয়াকু সম্রাজ্ঞীকে অনুরোধ করে পুরো রাজধানী জুড়ে ইঁদুর নিধন অভিযান চালানোর জন্য, আর একই সঙ্গে ফুটন্ত পানিতে কাপড় জীবাণুমুক্ত করার নির্দেশ দিতে। ইয়াকুর সব প্রস্তাব সম্রাজ্ঞী মেনে নেন। জনগণকে রক্ষা করা তার দায়িত্ব, আর তিনি কোনোভাবেই এই রোগকে রাজধানীতে তাণ্ডব চালাতে দিতে রাজি নন। এরপরই শুরু হয় রোগ নিয়ন্ত্রণ অভিযান। ফার্মেসিতে ইয়াকু পিয়েরেকে ডেকে মাইক্রোস্কোপের কার্যকারিতা বুঝিয়ে দেয়। পিয়েরো খুব দ্রুত সব প্রস্তুতি নেয়। ইয়াকু যে ওষুধ দিয়েছিল সেটাকে পিয়েরে 1000 ভাগে ভাগ করে রাজধানীর সব ফার্মেসিতে পাঠিয়ে দেয়। কেউ আক্রান্ত হলেই যেন বিনামূল্যে ওষুধ পায়।
সব দায়িত্ব পিয়েরের হাতে তুলে দিয়ে ইয়াকু নিশ্চিন্ত হয়। রাজধানী আপাতত তার তত্ত্বাবধানে নিরাপদ। এবার ইয়াকুর যেতে হবে মার্সেই বন্দরে, যেখানে আসল লড়াই অপেক্ষা করছে। প্রাসাদের সম্রাজ্ঞী নিজে এই অদ্ভুত রোগ সংক্রান্ত সব বিষয় সমন্বয় করছিলেন। কোয়ারেন্টাইন স্টেশনের কারণে এখনও পর্যন্ত বড় কোনো সমস্যা দেখা দেয়নি। এমনকি আর্চ বিশপ সালোমানও তার অনুসারীদের নিয়ে বায়ুদেবতার জাদু ব্যবহার করে রাজধানীর বাতাস পরিষ্কার করছিল, ফলে রোগ নিয়ে ছড়ানো গুজবও আপাতত পুরোপুরি নিয়ন্ত্রণে ছিল। সবকিছু একবার ঘুরে দেখে ইয়াকু আর এলেন অবশেষে মার্সেইয়ের উদ্দেশ্যে রওনা দেয়। বাইরে সব ঠিকঠাক মনে হলেও ইয়াকুর মনটা এখনও অশান্ত। ইয়াকু জানত এই রোগের সঙ্গে সে একা লড়ে কতটা জিততে পারবে সেটা আর নিশ্চিত নয়। সে চিন্তিত হয়ে উঠলেই এলেন কথা বলল, তাকে সাহস দেওয়ার জন্য। সবাই জানত ইয়াকুর ক্ষমতা কতটা বড়, তাই এলেন বিশ্বাস করল ইয়াকু সফল হবে। অন্যরাও ঠিক একইভাবে ভাববে। ইয়াকু ফিরে তাকালো। আঙ্কেল সেড্রিক আর ছোট লট দরজায় এসে দাঁড়িয়েছে, বিদায় জানাতে এবং অনেক উৎসাহমূলক কথা বলার জন্য। এই দৃশ্য দেখে ইয়াকুর সাহস আরও বেড়ে গেল। ইয়াকু আর এলেন মার্সেই পৌঁছালো। এলেনের এখানে অনেক দিন হয়ে গেছে, ফিরে আসার কারণটা কিন্তু সে কখনো আশা করেনি। সেটা ছিল সেই ভয়ানক রোগের কারণে। বড় বড় জাহাজগুলো বন্দরে ভিড়তে প্রস্তুত, আর ইয়াকু নিশ্চিত এই জাহাজগুলোর মধ্যেই রোগের জীবাণু থাকবে। তাই ফেয়ার শুরু হওয়ার আগেই এই জায়গায় কোয়ারেন্টিন কাজ শেষ করতে হবে। এলেনের দুইজন শিষ্য দ্রুত এগিয়ে এসে তাদের স্বাগত জানালো। এলেন যেভাবে নির্দেশ দিয়েছিল, তারা সব জাহাজকেই বাধ্য করেছিল কোয়ারেন্টিন কার্যক্রমে অংশ নিতে। এরপর তারা ইয়াকুকে জাহাজের পণ্য তালিকা এবং ক্রুদের স্বাস্থ্য পরীক্ষা ফলাফল দিল। কাজটা তারা খুব ভালোভাবে করেছে। এবার ইয়াকু আর এলেনকে মূল কাজ শুরু করতে হবে। ছোট একটি নৌকায় চেপে তারা জাহাজের কাছে গেল। সরাসরি পণ্য নামাতে অনুমতি না পেয়ে ক্যাপ্টেন রেগে গেল। তবুও শেষে সে ইয়াকুর সাথে সহযোগিতা করল। ইয়াকু ডাক্তারের সঙ্গে দেখা করে পুরো ক্রুদের তালিকা নিল। তারপর তারা ক্রু আর পণ্য পরীক্ষা শুরু করল। বড় কোনো সমস্যা পাওয়া যায়নি, তবে কয়েকজন ক্রুর মধ্যে ছোট রকমের রক্তপাত লক্ষ্য করল ইয়াকু। তাই সে ডাক্তারকে প্রেসক্রিপশন দিয়ে দিল, জাহাজ বন্দরে ভিড়ার সাথে সাথে ওষুধ নিতে হবে। কোয়ারেন্টিন প্রক্রিয়ার প্রথম ধাপ খুব মসৃণভাবে শেষ হল, কিন্তু এটি মাত্র প্রথম জাহাজ। অনেক জাহাজ এখনও ইয়াকু আর এলেনের পরীক্ষা শেষ হওয়ার জন্য অপেক্ষা করছে। ঠিক সেই সময় একটা আপেল সরাসরি ইয়াকুর দিকে ফেলা হলো। এক রেগে যাওয়া ক্যাপ্টেন তাকে গালাগাল করল। 2 দিন ধরে অপেক্ষা করতে হচ্ছে, কোনো জাহাজ ডক করতে দিচ্ছে না। তার পণ্য সব তাজা, যদি দেরি হয় এবং নষ্ট হয়ে যায় তার দায় কার? এরপর আরেকজন ক্যাপ্টেন চেঁচাতে শুরু করল। সে 2 দিন ধরে অপেক্ষা করছে আর অপেক্ষা করতে চায় না। এছাড়াও কেউকে অগ্রাধিকার দিতে চায় না। 2 ক্যাপ্টেনের চিৎকারে এলেন রেগে গেল। সে শুধু স্টাফ বের করল। ঠিক তখনই সমুদ্রের ওপর থেকে একটি কামান গুলি করল, যা এলেনকে ভয় দেখালো। তাকে কিছুই করার দরকার ছিল না। দূর থেকে এক ফ্লিট আসলো, ইম্পায়ারের পতাকা উড়িয়ে। 2 ক্যাপ্টেন তাৎক্ষণিক ভয় পেয়েছে। এরা স্যান ফ্লুগেন ক্রিমসন ফ্লিট, যা ইম্পায়ারের দ্বারা স্বীকৃত। ফ্লিটের অ্যাডমিরাল হচ্ছিল ইয়াকুর ফার্মেসির পরিচিত জন মেয়ার। জাহাজ থেকে সে 2 ক্যাপ্টেনকে ডেকে চিৎকার করল, নতুন ব্যবসা করতে এলে ইম্পায়ারের আইন মানতে হবে। সম্রাজ্ঞী দ্বারা নিযুক্ত রয়্যাল ফার্মাসিস্ট মার্সেই অঞ্চলের ছোট লর্ড ব্যক্তিগতভাবে কোয়ারেন্টাইন করছে, আর যদি আরও গুজি শব্দ হয় সবারকে সমুদ্রে ফেলে দেওয়া হবে। জয়ের সাহায্যে ক্যাপ্টেনরা অনেক শান্ত হল। ইয়াকু আর এলেন তার জাহাজে উঠল ধন্যবাদ দিতে। তখন একা একা বোধ করছিল। ইয়াকুর ফার্মেসি বন্ধ ছিল। যেসব ক্যান্ডি সে প্রায়ই কিনত সেগুলো সমুদ্রযাত্রীদের জন্য খুব কার্যকর ছিল। তাই পরবর্তীবার ফার্মেসি খোলার সময় বড় অর্ডার দেওয়ার পরিকল্পনা ছিল। এরপর ইয়াকু আর এলেন শিষ্যদের সঙ্গে আবার মিলিত হল, সমস্ত তথ্য রিপোর্ট করার জন্য। প্রস্তুত। ঠিক সেই মুহূর্তে লর্ড অ্যাডাম দৌড়ে এলো। বলল, এস্টার গ্রামে অনেক মানুষ হঠাৎ জ্বরে আক্রান্ত হচ্ছে আর মারা যাচ্ছে। এস্টার গ্রাম ছিল পশ্চিমে ছোট একটি মাছ ধরা গ্রাম। গল্প হল, মার্সেই বন্দরে কোয়ারেন্টাইন হবার খবর পেয়ে কিছু অন্য ব্যবসায়ী জাহাজ পণ্য এই গ্রামে চেপে এনে সাম্রাজ্যের মধ্যে ঢুকিয়েছিল। আর দেরি করা যায় না। ইয়াকু ঠিক করল সরাসরি এস্টার গ্রামে যেতে হবে। সমস্ত দায়িত্ব এলেনকে দিয়ে গেল, যা তাকে কিছুটা চিন্তিত করেছিল। কারণ ইয়াকু ছাড়া কেউ রোগ শনাক্ত করতে পারবে না। কিন্তু ইয়াকু ভেবেছিল এলেন আছে, এটাই তার আত্মবিশ্বাস। ইতিমধ্যে পর্যাপ্ত মেডিকেল সাপ্লাই আর কর্মী ছিল।
তাই সবাই একসাথে কাজ করলে মহামারী প্রতিহত করা সম্ভব। ইয়াকু মেডিসিন ডিভাইন স্টাফ বের করল, এর ওপর বসে আকাশে উঠতে শুরু করল। পথে সে সম্ভাব্যতা হিসাব করতে লাগল। এস্টারকে জাহাজ নামানোতে ইঁদুর ঢুকেছিল, তাই গ্রামবাসীরা সংক্রমিত। এতদিন ধরা সম্ভব হয়নি, এখন বাধ্যতামূলকভাবে সংক্রমণ অন্যত্র ছড়ানো ঠেকাতে হবে। ভাবতে ভাবতে ইয়াকু প্রায় একটা গাছের সাথে ধাক্কা খেল, কিন্তু সামহাউ উড়ে গিয়ে গাছের মধ্য দিয়ে পার হয়ে গেল। ঠিক সেই মুহূর্তে ইয়াকুর মনে পড়ল আর্চবিশপের নির্দেশ। স্টাফটা এই দুনিয়ার নয়, তাই যতদিন কেউ ওটার মালিক থাকবে ওটা ব্যবহারকারীকে অনেক কাজে সাহায্য করবে। ইয়াকু ঠিক করে নিয়েছিল এই মহামারী যে কোনোভাবে হলেও থামাবে। কিছুক্ষণের মধ্যেই সে অ্যাস্টার্ক উপকূলীয় গ্রামের সামনে পৌঁছে যায়। মহামারীর তাণ্ডবে কিছু গ্রামবাসী ভয় পেয়ে পালানোর জন্য একত্র হয়েছিল, আর অবশ্যই ইয়াকু তাদের সহজে যেতে দিত না। সে নিচে নেমে তাদের পথ আটকে দিল, বলল গ্রামে ফিরে যেতে হবে, পরে সে পরিস্থিতি সব বুঝিয়ে বলবে। কিন্তু ইয়াকুর অদ্ভুত পোশাক আর হঠাৎ কোথা থেকে এসে উপস্থিত হওয়ায় গ্রামবাসীরা ভেবে বসল এই মানুষটাই যেন সেই অশুভ আত্মা যে গ্রামের জন্য এই অদ্ভুত রোগ আনছে। তারা ভয়ে অস্ত্র হাতে নিয়ে প্রস্তুত হল ইয়াকুর বিরুদ্ধে লড়াই করার জন্য। ইয়াকু বিরক্ত হয়ে গেল, সঙ্গে সঙ্গে সে পুরো গ্রামটাকে ঘিরে একটা বিশাল বরফের প্রাচীর বানালো, যেন কেউ বেরোতে না পারে। এরপর ইয়াকু তার হুড খুলে রাজার ফার্মাসিস্ট ব্যাজ দেখালো। সবাই সঙ্গে সঙ্গে তাকে চিনে নিল। ইয়াকু তাদের বোঝাতে শুরু করল সে মানুষদের বাঁচাতে এসেছে। হয়তো সবকে বাঁচাতে পারবে না, কিন্তু যতটা সম্ভব মানুষ বাঁচাবে সে সেই প্রতিশ্রুতি দিল। এই কথায় গ্রামবাসীরা অগত্যা মেনে নিল এবং গ্রামে ফিরে গেল। এরপর ইয়াকু দ্রুত গ্রামের প্রশাসকদের সঙ্গে দেখা করল। পরিস্থিতি বোঝানোর আগে সে অ্যাস্টার্ক গ্রামের মানচিত্র বের করল। গ্রামটাকে 3টি অঞ্চলে ভাগ করল: গুরুতর সংক্রমিত এলাকা, সম্ভাব্য সংক্রমিত এলাকা এবং এখনও সংক্রমণ ছোঁয়াননি এমন এলাকা। গুরুতর সংক্রমিত এলাকা সিল করার পরিকল্পনা ছিল, তবে এটা ত্যাগের জন্য নয়। ইয়াকু চাইছিল সবচেয়ে রোগী যারা ভয়ানকভাবে আক্রান্ত তাদের চিকিৎসা আগে করা হোক। সে বিশ্বাস করল সবার একসাথে কাজ করলে মহামারী প্রতিহত করা সম্ভব। একই সময় সমুদ্রে জার ক্রিমসন ফ্লিট নজর রাখছিল। তার প্রথম মেট একটি অদ্ভুত জাহাজ দেখতে পেয়ে জাকে ডেকে পাঠায়। দূরবীনে দেখা গেছে জাহাজে অনেক পতাকা ঝুলানো। সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল সেখানে চিকিৎসা সহায়তার পতাকা। জাহাজটি মহামারীতে আক্রান্ত। যা ফ্লিটকে নির্দেশ দেয় পরীক্ষা করতে। কিছু ক্রু মাস্তে উঠে দূরবীনে চোখ দিয়ে দেখলে সমস্ত মানুষ মৃত। প্রথম মেট আতঙ্কিত হয়ে জাকে জিজ্ঞেস করে, জাহাজে উঠে পরীক্ষা করা কি ঠিক হবে? জায়ের উত্তর স্পষ্ট, না। কোনো খ্যাতিমান রয়্যাল ফার্মাসিস্ট ছাড়া সেখানে গেলে সংক্রমণ মানেই মৃত্যুর নিশ্চয়তা। যা সিদ্ধান্ত নিল জাহাজের সবাইকে শান্তিপূর্ণভাবে বিদায় দেবে। এরপর বন্দুক প্রস্তুত করার নির্দেশ দিল। জায়ের বনে এক অদ্ভুত মিশ্র অনুভূতি কাজ করছিল। বিদায়ের আগে ইয়াকুকে সে রোগ নিরাময়ের ওষুধ দিয়েছিল। যদি ওই চোর জাহাজ সময়মতো কোয়ারেন্টাইন মানত তাদের জীবনের এই ক্ষতি হতো না। কিন্তু এখন আর কোনো উপায় ছিল না। রোগের জীবাণু স্থলভাগে ছড়ানো আটকাতে চোর জাহাজকে সমুদ্রে ডুবিয়ে দিতে হবে। ইয়াকুর দিক থেকে এখনও যে এলাকা সংক্রমিত হয়নি সেখানে ওষুধ বিতরণের প্রথম ধাপ শেষ হয়েছে। এখন কেবল এক এলাকা বাকি, গুরুতর সংক্রমিত এলাকা। এখানেই ইয়াকু একা যেতে চায়। সে সকল চিকিৎসাকর্মীকে এখানেই থাকতে বলল। সবাই উদ্বিগ্ন চোখে তাকালো আর ইয়াকু এগিয়ে গেল। ইয়াকু নিজেও চিন্তিত। এখন পর্যন্ত শুধু শুরু করা হয়েছে। ভিতরে প্রবেশ করলেই বাতাস ভীষণ ভারী, আর ইয়াকুর জন্য এটাই মূল যুদ্ধক্ষেত্র। মার্সেই বন্দরে জনশক্তির ঘাটতি দেখা দিতে শুরু করেছিল। এই দৃশ্য দেখে প্রফেসর কাসপার জিজ্ঞেস করল চিফ ফার্মাসিস্টকে সাহায্য করতে পারে কি, কিন্তু তিনি একবার তাকালেন আর চলে গেলেন। কাসপার মনে করল তিনি একজন প্রাচীন শিক্ষক, তাই কোনো সাহায্য লাগবে না। এই অবহেলার কারণে তার শিষ্য বেশ রাগান্বিত হল। কাসপার বিশেষজ্ঞ ছিলেন ফাঙ্গি আর মাইক্রো অর্গানিজমে। সাহায্য করতে গেলে হয়তো কিছু ফল হবে না। ঠিক তখন কেউ প্রবেশ করে জানালো চিফ ফার্মাসিস্ট কাসপারকে ডেকে পাঠিয়েছেন। ইয়াকু গুরুতরভাবে আক্রান্ত মানুষদের জায়গায় পৌঁছেছে। দরজার বাইরে অসংখ্য রোগী যন্ত্রণায় কাতরাচ্ছিল। পাশে ছিল ডিভাইন টেম্পেলের লোক। ইয়াকুকে দেখে একদল বলল, এই ছোট ছেলে কিভাবে নিষিদ্ধ স্থানে প্রবেশ করতে পারে, তাকে তাড়িয়ে দাও। কিন্তু একজন লোক তাকে চিনে নিয়েছে। সে আগে আর্চ বিশপ সালোমনের দলে ছিল, তাই ইয়াকুকে চিনেছে।
ইয়াকুর ব্যাখ্যা পাওয়ায় কাজ শুরু করতে পারল। ইয়াকু জানে যারা গুরুতরভাবে সংক্রমিত তাদের হয়তো বাঁচানো যাবে না, কিন্তু যতটা সম্ভব চেষ্টা করবে। প্রথমেই সে সকলকে ওষুধ বিতরণ করতে বলল। এই কাজ ডিভাইন টেম্পলের ভাইদের দেওয়া হলো। নিজে রোগীদের পরীক্ষা এবং মূল্যায়ন করবে। এরপর ইয়াকু তার মেডিসিন আই চালু করল রোগী নির্ণয়ের জন্য, আর সমস্ত রোগী যারা কাতরাচ্ছে তাদের দিকে তাকালো। এখানে আসলেই মাত্র 12 জনই প্লেগে আক্রান্ত। বাকিরা সবাই অন্য রোগে ভুগছিল। এদের বেশিরভাগ এখনও আলো ছড়াচ্ছিল। ইয়াকু বুঝতে পারল ওদের বাঁচানো সম্ভব। সঙ্গে সঙ্গে সে একজনকে ডাকল যিনি অসুস্থ নন। এই মানুষটার কেবল ফ্লু হয়েছে। ইয়াকু ওষুধ দিল আর সঙ্গে সঙ্গে তাকে বাড়ি ফিরে যেতে বলল। তবে নিরাপত্তার জন্য তাকে নিজ বাড়িতেই আলাদা রাখতে হলো। এরপর ইয়াকু শুরু করল প্লেগে আক্রান্তদের চিকিৎসা। মেডিসিন ডিভাইন স্টাফের কারণে তার হিলিং মন্ত্র আরও শক্তিশালী হয়েছে। রোগীদের যন্ত্রণা অনেক কমে গেছে। কিন্তু এতগুলো মানুষ একসাথে যত্নের অপেক্ষায় থাকায় একা ইয়াকু সব করতে পারছিল না। এখানেই বোঝা গেল এই মহামারীর বিরুদ্ধে একা ইয়াকুর হাত আর কিচ্ছু করতে পারবে না। সবাইকে একত্রিত হয়ে কাজ করতে হবে। ডিভাইন টেম্পলের ভাইরা ওষুধ বিতরণ শেষ করে দ্রুত ইয়াকুর কাছে ফিরে এলো। পরবর্তী কাজ জানতে চাইল। ইয়াকু সঙ্গে সঙ্গে নতুন মিশন দিল। আসলে কিছু চোরাই জাহাজ এস্টার্ক গ্রাম ছেড়ে ইতিমধ্যেই বেরিয়েছে। তাদের অধিকাংশ সম্ভবত এখনই সাম্রাজ্য রাজ্যে যাচ্ছে। ইয়াকু চায় এই ভাইরা সব পণ্য খুঁজে পাবে এবং সংক্রমিত হতে পারে এমন সব জিনিস জ্বালিয়ে দেবে। এরপর নিজে যাব। এলেনও অতি যত্ন সহকারে কাজ করছিল। কোয়ারেন্টাইন রাতভর চলল, কাজের চাপ ক্রমশ বেড়ে চলল। ইয়াকু না থাকায় এলেন বিশেষ সতর্ক ছিল, কারণ তার কাছে ইয়াকুর মতো বিশেষ ক্ষমতা নেই। এটা ভাবলে এলেন একটু দুঃখ পেল। যদি আগে থেকে বুঝতে পারত সে হয়তো ইয়াকুর চিকিৎসা কৌশল শিখতে আরও চেষ্টা করত। এলেনের দুঃখ দেখে তার শিষ্য সঙ্গে সঙ্গে উৎসাহ দিল। ঠিকই, ইয়াকু রোগ পরীক্ষা করতে অনেক দ্রুত, কিন্তু এলেনও পিছিয়ে নেই। যদিও সে রোগ পরীক্ষা এত দ্রুত করতে পারছে না, কিন্তু পণ্য পরীক্ষা করার স্পিড ইয়াকুর চেয়ে অনেক দ্রুত। ফার্মাসিস্ট হিসেবে তাদের সুযোগ ছিল এখানে এসে কোয়ারেন্টাইন কাজে অংশ নেওয়া, মানুষকে সাহায্য করা। এটাই অন্য ফার্মাসিস্টদের জন্য স্বপ্নের কাজ। প্রফেসর ক্যাসপার এখন চিফ ফার্মাসিস্ট ব্রুনোর সঙ্গে দেখা করল। প্রথমেই তাকে ধন্যবাদ জানাল। ব্রুনোর সাহায্যে সে এখনও পর্যন্ত গবেষণার জন্য অর্থ বজায় রাখতে পেরেছে। এবার ব্রুনোর ডাকে সে মনে করল হয়তো গবেষণা শেষ করতে হবে, কিন্তু তার ধারণা পুরোপুরি ভুল। এবার ব্রুনো ক্যাসপারকে ডেকেছে দেশের মানুষের জীবন বাঁচানোর মিশনে সাহায্য করার জন্য। ব্রুনো তাকে একটি ইলাস্ট্রেশন পেপার দিল। কাসপার চশমা পরে লক্ষ্য করল এতে যে ব্যাকটেরিয়ার বর্ণনা আছে তা প্রায় তার তৈরি ব্যাকটেরিয়ার মতোই। সে সঙ্গে সঙ্গে দেখালো এবং ব্রুনো পরীক্ষা করল, ঠিক যা প্রয়োজন। কাসপার দ্রুত তার সমস্ত সহায়কে নিয়ে নতুন ওষুধ তৈরি করতে প্রস্তুত হল। ইয়াকুর দিকেও গভীর রাতের দিকে তিনি গুরুতর আক্রান্তদের চিকিৎসা শেষ করল। ইয়াকু আর পুরোহিতেরা বাইরে এলো। ফার্মাসিস্ট ও নেতারা তার জন্য অপেক্ষা করছিল। ইয়াকুর জন্য তারা অনেক মানুষের জীবন বাঁচাতে পেরেছে। তারা কৃতজ্ঞ। ইয়াকু নিজের সীমার মধ্যে সর্বোচ্চ চেষ্টা করেছে। বাকিটা এখন লোকদের সহযোগিতার উপর নির্ভর করছে। যাওয়ার আগে ইয়াকু চিফ ফার্মাসিস্টকে মনে করিয়ে দিল, বরফের দেওয়াল যা সে বানিয়েছে তা ভাইরাসকে বাইরে ছড়াতে দেবে না। সবাইকে বলা হলো বাইরে কম বেরো হওয়া এবং একসাথে মূসক ও পোকামাকড় ধ্বংস করা। সব নির্দেশ দেবার পর ইয়াকু স্টাফে চড়ে উড়ে গেল। সে ভাবেনি সাহায্য করতে এত সময় লাগবে। হঠাৎ দূরে ধোঁয়ার স্তম্ভ দেখল। সেখানে ডিভাইন টেম্পল ভাইরা কাজ শেষ করেছে। চোরাই পণ্য দ্রুত জ্বালিয়ে ফেলা হয়েছে। চোরদের আটকানো হয়েছে। ইয়াকু নামল পরিস্থিতি দেখতে। ডিভাইন টেম্পল ভাইরা বলল, যারা এখানে আটকা পড়েছে তারা জ্বরের লক্ষণ দেখাচ্ছিল। ইয়াকু তাড়াতাড়ি তাদের জিজ্ঞেস করল চোরদের সঙ্গে কি ছিল। তারা ভয় পেয়ে কিছুটা অস্বস্তি দেখাল। ইয়াকু শান্তভাবে বসে হুমকি দিল, তাদের জীবন বিপজ্জনক রোগে আক্রান্ত। এখন যদি সত্যি বলো বাঁচাবে, না হলে ভুলে যাও। ভয় পেয়ে তারা আর লুকাতে পারল না। সবই স্বীকার করল। চোরাই জাহাজে ছিল ফলমূল আর একটি পশুর বাক্স। ওই পশুর বাক্সের ভেতরে ছিল সাদা কাঠবিড়ালি, আর এগুলো এসেছে প্যান্ড দ্বীপ থেকে। এই কথা শুনে ইয়াকু যেন চমকে উঠল, কারণ প্যান্ড দ্বীপটাই ছিল সেই জায়গা যেখানে হাজারখানেক মানুষ সবাই মহামারীতে মারা গেছে, একটাও বাঁচেনি। ইয়াকু সঙ্গে সঙ্গে ওদের আরও জেরা করতে শুরু করল। তখনই সে জানতে পারল এই চোরাচালানের সময় ওদের সঙ্গে 4 জন হোলি নাইট ছিল নিরাপত্তার জন্য।
এখানেই ইয়াকুর মাথায় সন্দেহ আরও ঘনিয়ে গেল। সাধারণ মানুষদের রক্ষা করতে হোলি নাইট পাঠানো হয়? এটা তো স্বাভাবিক নয়। তাহলে কি এদের আসল উদ্দেশ্য ছিল এই রোগটাকে ধীরে ধীরে ইম্পেরিয়াল ক্যাপিটাল পর্যন্ত ছড়িয়ে দেওয়া? এই ভাবনাটা আসতেই ইয়াকুর মনে পড়ে গেল আগের ঘটনা। একসময় সম্রাজ্ঞী নিজেও হোয়াইট ডেথে আক্রান্ত হয়েছিল। কে তাকে সংক্রমিত করেছিল সেটা তখনও পরিষ্কার ছিল না। সেদিন তো প্রায় মরেই যাচ্ছিল। ইয়াকুর চিকিৎসাতেই বেঁচে যায়। তাহলে কি সেই ঘটনার প্রতিশোধ হিসেবেই এবার আরও ভয়ঙ্কর একটা রোগ রাজধানীতে ছড়ানোর চেষ্টা চলছে? চোরা কারবারিরা যা জানত সব বলে ফেলল। শেষে কান্নাকাটি করে ইয়াকুর কাছে ওষুধ চাইল। ডিভাইন টেম্পলের ভাইরা একেবারেই বাঁচাতে চাইছিল না। কিন্তু ইয়াকু বলল, বাঁচানো বা শাস্তি দেওয়া তার কাজ নয়। সে ওষুধ দেবে আর বিচার করবে ইম্পিরিয়াল ক্যাপিটাল। এদিকে রাজধানীতে ব্রুনো দ্রুত প্রাসাদে গিয়ে সম্রাজ্ঞীকে সব জানাল। এস্টার্ক গ্রাম থেকে আসা চোরাই মাল রাজধানীর দিকেই আসছে। দূরত্ব হিসাব করে দেখা গেল আগামীকালই পৌঁছাবে। সঙ্গে সঙ্গে সম্রাজ্ঞী নির্দেশ দিল, এস্টার্কমুখী গেট নম্বর 6-তে কঠোর পরীক্ষা চালাতে হবে। পরদিন সকালে লট যখন ব্যবসায়ীদের মধ্যে মাস্ক বিলাচ্ছিল, ঠিক তখনই গেট 6 পিয়ের একটি নমুনা পেল। মাইক্রোস্কোপে তাকিয়েই তার শরীর ঘামতে শুরু করল। সে চিৎকার করে সবাইকে ডাকল, কারণ সে যা দেখছে সেটা নিঃসন্দেহে ব্ল্যাক ডেথ। ঠিক তখনই বুম! গেট 6-এর সামনে ভয়ঙ্কর বিস্ফোরণ। গেট বন্ধ করার আগেই হোলি নাইটরা আক্রমণ শুরু করে দিল। সংখ্যায় মাত্র 5 জন, কিন্তু শক্তিতে ভয়ঙ্কর। ডিভাইন ম্যাজিক ব্যবহার করে তারা গার্ডদের একেবারে ছিটকে দিল। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, কোয়ারেন্টাইন এলাকা ছিল গেটের একদম কাছেই। ইয়াকু যে মূল্যবান ওষুধ পিয়ের হাতে দিয়েছিল সেগুলোও সেখানেই রাখা ছিল। যদি সেগুলো নষ্ট হয়ে যায় তাহলে সব শেষ। পিয়ের নিজের জীবনের কথা না ভেবে দৌড়ে গেল ওষুধ বাঁচাতে। ঠিক তখনই সে আর তার সঙ্গীরা দেখল একজন হোলি নাইট শহরের ভেতরে একটা কার্গো বক্স ঠেলে নিয়ে যাচ্ছে। এরপর সে খাঁচা খুলে দিল। সাদা কাঠবিড়ালি ছুটে বেরিয়ে গেল চারদিক, আর সঙ্গে সঙ্গে বাতাসের দেবশক্তি ব্যবহার করে সেগুলোকে শহরের সব দিকে ছড়িয়ে দিল। পিয়েরের তাঁবু ধসে পড়ল। ছাদের ওপর, দেওয়ালে, গলিতে কাঠবিড়ালিগুলো দৌড়াতে শুরু করল। এই দৃশ্য দেখে পিয়েরের শরীর ঠান্ডা হয়ে গেল, কারণ ইয়াকুর কথা তার মনে ছিল পরিষ্কার। ব্ল্যাক ডেথ ছড়ায় ইঁদুর আর এই ধরনের প্রাণীর মাধ্যমে। সে দেরি না করে গার্ডদের কাছে ছুটে গেল। সঙ্গে সঙ্গে বিপদ সংকেত বাজাতে বলল। রাজধানীর সব রেস্টুরেন্ট, খাবারের দোকানে খবর পাঠানো হলো যেন এই প্রাণীগুলো কোথাও ঢুকতে না পারে। অ্যালার্মের শব্দ পুরো রাজধানী জুড়ে বেজে উঠল। প্রাসাদে বসে সম্রাজ্ঞী দাঁত কামড়ে সহ্য করা ছাড়া কিছুই করতে পারল না। ব্রুনো যেন আগেই আন্দাজ করেছিল। প্রাসাদে জরুরি বৈঠক বসানো হলো। ঠিক তখনই এক দূত দৌড়ে এসে জানালো, নেডেল রাজ্যের হোলি নাইটরা আক্রমণ চালাচ্ছে। মাত্র 5 জন শুনে সম্রাজ্ঞী প্রথমে গুরুত্ব দিল না, দ্রুত দমন করার নির্দেশ দিল। কিন্তু ব্রুনো সঙ্গে সঙ্গে থামালো। সে বলল, এই 5 জনই ব্ল্যাক ডেথ রাজধানীতে এনেছে। এখানেই ব্যাপারটা অদ্ভুত হয়ে গেল। নেডেল তো মিত্র রাষ্ট্র, মাত্র 5 জন নিয়ে কেন এমন হামলা করবে? ব্রুনো নিশ্চিত ছিল এর পেছনে আছে এমন কেউ যে ব্ল্যাক ডেথ সম্পর্কে অসম্ভব রকম জ্ঞান রাখে। অভিজ্ঞতা ছাড়া এমন পরিকল্পনা করা অসম্ভব। তার মাথায় একজনের নাম এলো। 3 বছর আগে নেডেল এক সাধারণ ফার্মাসিস্টকে আশ্রয় দিয়েছিল। বর্ণনা শুনে ব্রুনোর মনে হয়েছে এটা সেই লোকই এক সময়ের জিনিয়াস ফার্মাসিস্ট, কিন্তু মানুষের উপর নিষ্ঠুর পরীক্ষা চালানোর কারণে হেরেসি ইনভেস্টিগেশন ব্যুরো তার দেবশক্তি সিল করে দেয়। আর শোনা গিয়েছিল ধরা পড়ার সময়ও সে এমন এক বিষ নিয়ে গবেষণা করছিল যা মানুষ থেকে মানুষে ছড়াতে পারে। এতটুকু শুনেই সম্রাজ্ঞী বুঝে গেল, যদি সেই লোক সত্যিই নেডেলে থাকে তাহলে নেডেল রাজ্যের রাজার মৃত্যুও নিশ্চয়ই তারই কাজ। ব্রুনো মুঠো শক্ত করল, দাঁত চেপে বলল, ক্যামেল। এক সময়ের সহপাঠী হলেও এখন সে শুধুই দানব। এমন মানুষকে বাঁচিয়ে রাখা যাবে না। 5 জন হোলি নাইট ইম্পেরিয়াল গার্ডের সঙ্গে লড়াই করছে। গার্ডদের হাতে প্রচুর পরিমাণে অস্ত্র থাকলেও হোলি নাইটদের দেবশক্তি এতটাই শক্তিশালী যে তারা কিছুই করতে পারছিল না। ঠিক তখনই আর্চবিশপ সালোমন হাজির। সে আসতেই পরিস্থিতি পুরো উল্টো হয়ে গেল। মাত্র কয়েক সেকেন্ডে সালোমন হোলি নাইটদের নিয়ন্ত্রণে আনে। যারা মানুষের ইচ্ছার বিরুদ্ধে অন্যায় করেছিল তাদের আর দেবশক্তি ব্যবহার করতে দেওয়া হলো না।
রক্ষা দেবতার নামের আশীর্বাদে সালোমন সবাইকে ধরে ফেলে এবং তাদের দেব শক্তি ছিনিয়ে নেয়। সারা আকাশে বিস্ফোরণের শব্দে লট ভয়ে কাঁপতে লাগল। বিস্ফোরণের কেন্দ্র ছিল ইয়াকুর অমূল্য দোকান আদারওয়ার্ল্ড ফার্মেসির খুব কাছে। লট দৌড়ে চাচা সেড্রিককে ধরে সাহায্য করতে চাইল, কিন্তু চাচা সরাসরি অস্বীকার করলেন। ফার্মেসির চেয়ে তার জীবনের মূল্য বেশি। ঠিক তখনই এক ঝলক আলো লটের চোখের সামনে ছুটে গেল। ইয়াকু মেডিসিন ডিভাইন স্টাফে চেপে উড়ে এলো। সে অ্যালার্ম বেলের ওপরে অবতরণ করে পুরো রাজধানী নজরে রাখল। মেডিসিন আই চালু করে যে কোনো রোগের ছড়ানো কতদূর গেছে তা স্ক্যান করল। অগণিত লাইট স্পট চোখে পড়তেই ইয়াকুর ঘাম ঝরতে লাগল। প্রথমে সে ভাবছিল যে কাঠবিড়ালিগুলো আনা হয়েছে তারা সাধারণ কাঠবিড়ালি, কিন্তু না, এগুলো ফ্লাইং স্কুইরেল। এতটা কঠিন পরিস্থিতি হবে ভাবতেই কষ্ট। ওই মুহূর্তে ব্রুনো দৌড়ে কেটে গেল। ইয়াকু সঙ্গে সঙ্গে নেমে পরিস্থিতি ব্যাখ্যা করল। মার্সেইল বন্দর পাশে সমস্ত কাজ ইতিমধ্যে মাস্টার অ্যালেনের হাতে হস্তান্তরিত হয়েছে। এখন মূল লক্ষ্য মহামারীটা পুরো ইম্পেরিয়াল ক্যাপিটালে ছড়াবার আগে থামানো। 5 জন গুরুতর আহত হোলি নাইটকে আর্চ বিশপ নিয়ন্ত্রণে এনেছেন। তবে তাদের উদ্দেশ্য জিজ্ঞেস করলে কেউই জানে না তারা নিজেরাই ব্ল্যাক ডেথ এনেছে। সবাই শুধু আদেশ পালন করেছে, ওই একজনের জন্য, একজন যার হাতে পুরো রাজ্যের জীবন। এক মুহূর্তেই সে হাজার মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে। সত্যি এক ইভিল স্পিরিট, যাকে হোলি নাইটরা ভয় পেত। ব্রুনো এসে তাদের বলল, এই ব্যক্তি কামু। ব্রুনো যতটা বর্ণনা করল, হোলি নাইটরা নিশ্চিত হয়ে মৃত্যুবরণ করল। ব্রুনো আদেশ দিল তাদের দেহ দাহ করা হোক। অ্যালার্মের ঘণ্টা এখন থেমে গেল। লট ভাবল সব নিরাপদ। ফার্মেসিতে দৌড়ে গেল। ইয়াকুও ফিরে আসছিল আরও কিছু ওষুধ তৈরি করার জন্য, কিন্তু হঠাৎ ছাদের ওপর কালো ছায়া লক্ষ্য করল। ব্রুনো সঙ্গে সঙ্গে চিৎকার করল গার্ডদের আবার ঘণ্টা বাজাতে। নিশ্চিত ছিল কামু নিজেই রাজধানীতে আসবে গবেষণার ফলাফল পরীক্ষা করতে। লট আর চাচা সেড্রিক ফার্মেসিতে ফিরল। ঠিক তখনই ঘণ্টা আবার বাজতে শুরু করল। লট ভাবল ইয়াকু ফিরে এসেছে। দ্রুত দৌড়ে ভিতরে ঢুকল, কিন্তু চাচা সেড্রিক কিছু একটা অস্বাভাবিক অনুভব করলেন। লট দৌড়ে ল্যাবরেটরিতে ঢুকল, ইয়াকু নেই। হঠাৎ দরজা খুলল। চাচা সেড্রিক ঢুকল, লটকে দমে চাপা দিয়ে তর্ক করল। ঠিক তারপরই সে পড়ে গেল। কামু পিছন থেকে তাকে ছুরিকাঘাত করেছে। লটের দিকে ধাবিত হচ্ছিল। ইয়াকু ফিরে এলো ফার্মেসিতে। মেডিসিন আই চালু করে ল্যাবরেটরিতে কালো ছায়া দেখল। দৌড়ে গেল ব্রুনোও সঙ্গে। দেখতে পেল চাচা সেড্রিক আর লট মাটিতে গড়িয়ে আছে। কামু শান্তভাবে ইয়াকুর রিসার্চ রুম পরীক্ষা করছে। ব্রুনো বলল, তুমি লট আর চাচা সেড্রিককে চেক করো, আমি কামুকে আটকাবো। কামু এখন একেবারে ইভিল স্পিরিট হয়ে গেছে, না মানুষ না ভূত। তবুও ব্রুনোর মাথায় নিজের আদর্শ ঢুকাতে চাইছে। ব্রুনো কোনো কথা শোনে না, আক্রমণ করে, কিন্তু কামু এত শক্তিশালী যে সব আক্রমণ প্রতিহত হয়। ইয়াকু লটের কাছে গিয়ে মেডিসিন আই চালু করে পরীক্ষা করল। দুইজনই বিষাক্রান্ত। সেটা এক বা দুটি নয়, একসাথে 2 ধরনের বিষ। কিন্তু ইয়াকুর জ্ঞান এত বিস্তৃত যে সে বিষ নির্গত করল। এই সময় ব্রুনো আর প্রতিরোধ করতে পারল না। কামুর লাথিতে দেওয়ালে আছড়ে পড়ল। তারপর তলোয়ার তুলে ইয়াকুর দিকে এগোলো, কিন্তু কমপ্লিমেন্ট দিল, তোমার রিসার্চ রুম অসাধারণ। ইয়াকু রেগে গেল, শুধু একজনের জন্য রেগে, সে আর কাউকে দেখবে না। কামুর মুখে একগাদা পাঞ্চ। কামু চেঁচাতে লাগল, তুমি এমন শক্তি রাখো যা আমি বুঝি না। মানুষ রোগে মারা গেলে তা সুন্দর মৃত্যু, আর রোগ পার হলে আরও শক্তিশালী হয়। তুমি যদি না বুঝো, একদিন তুমি নিজেই হারাবে। ইয়াকু লাফ দিয়ে বলল, ফার্মাসিস্ট হিসেবে কাজ হলো মানুষ বাঁচানো, হত্যা করা নয়। পাঞ্চ এত শক্তিশালী যে দেওয়াল ভেঙে গেল। কামু সরাসরি ইয়াকুর ফার্মার বাগানে পড়ে গেল। রেগে রেগে ইয়াকু ডিভাইন স্টাফ শক্তভাবে ধরা কামুর ওপর আঘাত করল। ইম্পিরিয়াল ক্যাপিটাল জুড়ে আলো ছড়িয়ে পড়ল। সেই আলোতেই সালোমন বুঝতে পারলেন এটিই হলো মরণব্যাধি দূর করার পবিত্র জায়গা। ইতিহাসের নথিতে লেখা আছে মেডিসিন ডিভাইন স্টাফের অনেক ক্ষমতা আছে, তার মধ্যে মরণব্যাধি দূর করার পবিত্র জায়গা সবচেয়ে শক্তিশালী। যখন মেডিসিন ডিভাইন নিজ হাতে এই দেবতা স্টাফ ধরে, দুষ্ট আত্মাগুলোকে নির্মূল করার জন্য এই ক্ষমতা নিঃসৃত হয়। ইম্পিরিয়াল ক্যাপিটালের মহামারী শেষ হল মেডিসিন ডিভাইনের কারণে। আলো ক্ষীণ হতে শুরু করল, আর ঠিক সেই সময় কামিও বাতাসের মতো অদৃশ্য হয়ে গেল।
ইয়াকু দাঁত শক্ত করে কামিওকে অভিশাপ দিল, বোকা। ঠিক তখনই লট ছুটে এসে ইয়াকুর বুকে জড়ালো। হ্যাঁ, সব শেষ হয়ে গেছে। কিন্তু তারপরেও ব্ল্যাক ডেথ রোধ করার প্রচেষ্টা চলতেই থাকে ইয়াকুর দ্বারা। এলেন নিখুঁতভাবে তার দায়িত্ব সম্পন্ন করেছে। মার্সেল বন্দর জুড়ে সমস্ত জাহাজের স্বাস্থ্য পরীক্ষা একেবারে সম্পূর্ণভাবে সম্পন্ন হল তার দায়িত্বে। ইয়াকু চিরকাল গবেষণা চালিয়ে গেল, মহামারীর বিরুদ্ধে আরও শক্তিশালী ওষুধ তৈরি করে। তার ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশনের মাধ্যমে এই ওষুধ সমগ্র ইম্পিরিয়াল ক্যাপিটালের নাগরিকদের মাঝে বিতরণ করা হলো। যদিও সবাইকে বাঁচানো সম্ভব হয়নি, তবু অন্তত নাগরিকদের মনে আর ভয় থাকল না। নোভারুট ইউনিভার্সিটিতে প্রফেসর ক্যাসপারও তার গবেষণায় পুরোপুরি নিয়োজিত। তিনি যে নতুন মাইক্রো অর্গানিজম তৈরি করেছেন তা অত্যন্ত কার্যকর। এই শক্তির সাহায্যে ইয়াকু আরও নতুন ধরনের অ্যান্টিবায়োটিক তৈরি করতে পারল, যা ভবিষ্যতের মহামারী প্রতিরোধে কাজে লাগবে। ফলস্বরূপ ব্ল্যাক ডেথ ইয়াকুর কাছে আর অচিকিৎসাযোগ্য নয়। সকলের সম্মিলিত প্রচেষ্টায় 2 মাসের মধ্যেই সম্রাজ্ঞী আত্মবিশ্বাসের সঙ্গে ঘোষণা করলেন ব্ল্যাক ডেথ সম্পূর্ণরূপে নির্মূল হয়েছে। এখন সময় এসেছে ফেয়ারের। ইয়াকুর অদার মল্ট ফার্মেসি আবার কার্যক্রমে ফিরে এলো। বহুদিন পর আবার খোলা হলো। এলেন কিছুটা চিন্তিত ছিলেন, গ্রাহকরা কি মনে রাখবে? প্রথম গ্রাহক এলেন, তিনি কেউ নন, অ্যাডমিরাল জিন। তিনি এমনকি ফেয়ার থেকে সবার জন্য উপহারও এনেছেন। ফার্মেসির দরজা খোলা হলো। এলেনের সমস্ত চিন্তা উল্টো প্রমাণ হলো। লোকেরা দীর্ঘ সারিতে দাঁড়িয়েছিলেন শুধু ইয়াকুর ওষুধ কিনতে। শুধু কয়েক মুহূর্তেই ইয়াকুর ফার্মেসি আবার ভিড়পূর্ণ হয়ে উঠল।